নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম মল্লিক ব্লগে। আজ আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক ঐতিহাসিক পবিত্র স্থান, যেটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যেটির নাম ব্যান্ডেল চার্চ। দেখুন, লেখা আছে ব্যান্ডেল ব্যাসিলিকা। এই চার্চ বলেন প্রথমে শুধুমাত্র একটি স্থান নয়, এখানে বহন করে নিয়ে চলেছে 500 বছরের ঐতিহাসিক কাহিনী। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাচ্ছি, যেখানে লুকিয়ে রয়েছে পর্তুগিজ শাসন থেকে শুরু করে নৌ বাণিজ্য থেকে শুরু করে ধ্বংস এবং পুনর্জন্মের এক অবিশ্বাস্য কাহিনী। চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই এবং এখান থেকে দেখা যায় চার্চের যে বাইরের যে অংশটি, যেখানে লেখা আছে, এবং দেখুন কত সুন্দর দেখাচ্ছে। সেই সময় হুগলি নদীর তীরবর্তী স্থানে ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর। পর্তুগিজরা এখানে ব্যবসা করতেন, এখানে এসেছিলেন মশলা, রেশম এবং অন্যান্য পণ্যের ব্যবসা করত। তারা নিজেদের ধর্ম পালন করার জন্য এই চার্চটি নির্মাণ করেছিলেন। প্রথমত আপনাদের জানা আছে কিনা জানি না, পর্তুগিজ শব্দ বান্দার থেকে যে অর্থ, অর্থাৎ জেটি, বান্দার বা জেটি, সেটাই হয়েছে ব্যান্ডেল। দেখুন, আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, খুবই সুন্দর এবং সুসজ্জিত রয়েছে। প্রথমত বলে নিই, আমাদের যে ব্যান্ডেল চার্চ, এই চার্চ আপনার খোলার সময় হচ্ছে সকাল 10টা। অনেক সময় দেখা যায় টাইম হচ্ছে 10টা, কিছু কিছু সময় আগেও খোলার তৈরি বা প্রস্তুতি নিয়ে থাকে, কিন্তু 10টা থেকে পুরোপুরি 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত চার্চ খোলা থাকে। এই সময় আসলে আপনারা সুন্দরভাবে পরিক্রমা করতে পারবেন। এবং 25শে ডিসেম্বর আসার দরুন এখন চার্চে বিভিন্ন রকম কাজ হচ্ছে, যেমন রং থেকে শুরু করে সমস্ত কিছু সুন্দরভাবে গোছানো হচ্ছে এবং সবসময় গোছানোই থাকে। এই সময়টি বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হয় চার্চ কর্তৃপক্ষের তরফ থেকে, এবং এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবার বলা যাক, পর্তুগিজ এবং ইউরোপীয় স্টাইলের এক অনন্য মিশ্রণ হচ্ছে এই চার্চে, যেখানে সাদা রঙের বিশাল ভবন, খিলানযুক্ত দরজা এবং উঁচু মিনার এবং ঘণ্টা এবং প্রশস্ত উঠান। দেখুন, পিছনের দিকটা দেখতে পারবেন আপনারা। ক্যামেরায় আমি দেখানোর যতটা পারবো চেষ্টা করব, এবং আপনারা দেখুন, এখান থেকে পুরোটাই দেখতে পারবেন যে চার্চের যে সমস্ত অংশগুলিতে আমি গেছিলাম, এবং পুরোটাই যতটা পেরেছি ততটাই ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি। লোক অনুযায়ী এখানে বলা হয়, একবার এক পর্তুগিজ জাহাজ ভয়াবহ ঝড়ে পড়ে যায় এবং নাবিকরা প্রার্থনা করে হলি মেরির কাছে। জাহাজ বেঁচে গেলে কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা স্বরূপ এই চার্চে উপহার হিসাবে মাস্তুল এবং অঙ্কুরটি দান করেছিলেন। আজও বহু মানুষ বিশ্বাস করেন এই চার্চে প্রার্থনা করলে মনস্কামনা অবশ্যই পূরণ হয়। এই বছরটা হচ্ছে, এবং এই বছরের নভেম্বর এবং ডিসেম্বর মাসে, প্রত্যেক সময় নভেম্বর এবং ডিসেম্বর মাসে সুন্দরভাবে সেজে ওঠে এই চার্চ। হাজার হাজার মানুষের মোমবাতির আলো এবং প্রার্থনা, ভক্তি। আস্তে আস্তে ভিতরের দিকে আমরা চলে যাচ্ছি, এবং দেখুন, আস্তে আস্তে ভিতরের দিকে গেলে দেখতে পাওয়া যায় যে কাঠের মাস্তুল, সেই মাস্তুলটি এখানে আপনি দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দরভাবে, যাতে কোনো রকমের নষ্ট না হয়ে যায় তার জন্য সুন্দরভাবে সুসজ্জিত করে রাখা আছে এই মাস্তুলটি কাচের ভিতরে। এটি হচ্ছে সেই মাস্তুল, যে মাস্তুলটির কথা বলছিলাম, যে এক সময় পর্তুগিজরা বিপদে পড়েছিলেন এই ভয়াবহ ঝড়ের মধ্যে, এবং সেই সময় এই অংশটি দান করেছিলেন, যাতে এটি কোনো রকমভাবে নষ্ট না হয়ে যায়। হলি মেরির কাছে এটি নাবিকেরা প্রার্থনা করেন এবং এটি দান করে যায়, যাতে কোনো রকম এটি নষ্ট না হয় তার জন্য এটি কাঁচের ঘরে সুসজ্জিতভাবে রাখা আছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা, এবং সুন্দরভাবে দেখলে বোঝা যায় বহু মানুষ এই সময়টি আসে এবং এই জিনিসগুলি তাদের চোখে পড়ার মতো, এবং তারা খুবই আকৃষ্ট হয় এই জিনিসগুলো। কোনো সময় আপনারাও যদি সময় হয়ে থাকে, কখনো যদি না এসে থাকেন, অবশ্যই এসে ভ্রমণ করে যাবেন এই স্থানটিতে। এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক।
দেখুন এখানে কিছু জিনিস রয়েছে যেটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। ব্যান্ডেল চার্চের ঐতিহাসিক এখানে মোমবাতির জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে রয়েছে, যেটি আপনাকে মুগ্ধ করবে। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি। সবথেকে বড় কথা হচ্ছে 1599 সালে পর্তুগিজদের দ্বারা নিয়োগ করেছিল এই স্থানটি মেলির কাছে, এবং সেই জিনিসটাও আপনাকে দেখলেই এখানে আপনি বুঝতে পারবেন। আস্তে আস্তে আমরা নিচের দিকে 1988 সালে 25 ডিসেম্বর ব্যান্ডেল গির্জাকে মহামান্য পোপ দ্বিতীয় জন পল ব্যাসিলিকা সম্মানে ভূষিত করেছিল। 1599 সালে তৈরি হয়েছিল ব্যান্ডেল চার্চটি, পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হলি রোসারি। 1988 সালে 25 নভেম্বর ব্যান্ডেল গির্জাকে মহামান্য পোপ দ্বিতীয় জন ব্যাসিলিকা সম্মানে ভূষিত করে, এবং 1988 সালে এবং 1599 সালে চার্চটি পোশাকি নাম দ্য ব্যাসিলিকা অব দ্য হলি রোসারি নামে প্রতিষ্ঠিত হয়। এর কোনো প্রবেশ মূল্য নেই, আপনি যতক্ষণ খুশি থাকতে পারেন। দেখুন 1599 উপরে লেখা আছে, আমি যেটি বললাম সেটি এখানে লেখা আছে। 1599 সালে এটি ব্যাসিলিকা অব দ্য হলি। ভিতরের দিকে আমরা চলে যাওয়ার চেষ্টা করব, এবং ভিতরের দিকে আমরা যাচ্ছি ধীরে ধীরে। এবং আমরা যে সময়টি গেছিলাম সেই সময়টি সকালের সময় ছিল, তার জন্য লোকজন খুবই কম ছিল, এবং সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন রকম কাজকর্ম চলছে এখানে, কারণ হচ্ছে সামনে ডিসেম্বর মাস। এবং কথায় আছে ভাস্কো দা গামা ভারতবর্ষের মাটিতে পা রাখার 200 বছর পরে পর্তুগিজরা বাংলায় প্রবেশ করেছিল, এবং 1599 খ্রিস্টাব্দে এই হুগলি নদীর তীরে ব্যান্ডেল চার্চ স্থাপিত হয়, ব্যাসিলিকা অব দ্য হলি নামে পরিচিত হয়। 1632 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান পর্তুগিজদের উপর আক্রমণ করেছিল, এবং এর সাথে তারা পর্তুগিজরা বহু গির্জা কেল্লা ধ্বংস করে নেয় এবং খ্রিস্টানদের হত্যা করে। দেখুন পুরোটাই ফাঁকা, এবং আমি আস্তে আস্তে উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনারা দেখতে পারবেন, আসলে দেখতে পারবেন নিশ্চয়ই। এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করব। এবং এই এক অবিশ্বাস্য ঘটনা এখানেই শেষ হয় না, যেখানে যুদ্ধ চলাকালীন দেখা যায় মাতা মেরির মূর্তি জলে ভেসে যাচ্ছিল এক স্থানীয় খ্রিস্টান। দেখুন এখান থেকে দেখলে কত সুন্দর দেখা যায়। কথার মাধ্যমে বলতে বলতে আপনাদের এই জিনিসগুলি বলে রাখা ভালো, তার জন্যই আমি এই জিনিসগুলিকে আস্তে আস্তে দেখাচ্ছি এবং এর বর্ণনা দিচ্ছি। একসময় খ্রিস্টান যুবক জলে ঝাঁপ দিয়ে মূর্তি উদ্ধার করার চেষ্টা করে, সেই যুবক সেই মূর্তিটি উদ্ধার করতে পারেনি। নতুন করে গির্জা প্রতিষ্ঠিত হওয়ার সময় সেই মূর্তিটি হঠাৎ করে হুগলি নদীর পাড়ে ভেসে এসেছিল, এবং চার্চের পাশে হুগলি নদী প্রবাহিত হওয়ার দরুন নদীর পাড়ে ভেসে আসা মূর্তিটি নাম রাখা হয় আওয়ার লেডি অফ দ্য হ্যাপি ভয়েস। এবং কথায় আছে নাকি মাতা মারিয়ার প্রত্যাবর্তন নিয়ে একটি ইতিহাস আর রয়েছে। এক গভীর রাতে দেখুন, এক গভীর রাতের কথা আপনাদের একটু পরে বলবো। এখান থেকে একটু দেখে নিন যে চারিপাশে দেখুন সুন্দরভাবে সুসজ্জিত রয়েছে এবং চার্চ, এবং এখান থেকে দেখলে দেখতে পাওয়া যায় এই যে স্থানটি দেখছেন, এখানে সবাই মোমবাতি জ্বালায় এবং নিজেদের মনের প্রার্থনা করে, এবং এই সেই জল যেখানে আপনারা নিজেদের ইচ্ছে মতো যা কিছু আপনি পয়সা এখানে দিতে পারেন এবং অর্পণ করেন। এই জায়গাটিতে পয়সা যেরকম খুশি মাতা মারিয়ার কাছে প্রার্থনা করে, যে যার সামর্থ্য মতো সেই জায়গায় 5 টাকা 10 টাকা বা 2 টাকা 3 টাকা যেরকম হয় সে তার নিজের ইচ্ছে মতো এই জায়গাটিতে দেয়। এবং এই জলটি সম্পূর্ণ নদীর সঙ্গে কানেক্টেড রয়েছে। নিচ থেকে এই জলটি অটোমেটিক্যালি আসে, এবং এখান থেকে আমরা সোজা চলে যাব উপরের দিকে যাওয়ার চেষ্টা করব, যেখানে প্রার্থনা রুম বা উপরের যে অংশটি, যেটি আর কদিন পরেই প্রচুর পরিমাণে জাঁকজমক এবং প্রচুর পরিমাণে সেজে উঠবে, এবং এখন থেকে শুরু হয়ে গেছে এর সাজানো, কারণ অলরেডি ডিসেম্বর মাস চলে এসছে, এবং এখানে প্রত্যেকটা দিন সকাল থেকে বিকেল পর্যন্ত জাঁকজমক থাকে। এবার কথায় কথায় বলতে গিয়ে বলা যায় মাতা মারিয়ার প্রত্যাবর্তন নিয়ে একটি ইতিহাসও এখানে রয়েছে। এক গভীর রাতে ফাদার জুয়ান দেখলেন নদীর জলে এক অদ্ভুত যদি
যদি আর ওখান থেকে ভেসে এলেন বন্ধু ত্যাগর কণ্ঠের ঘোষণা, মাতা মারিয়া ফিরে আসছেন, এই সেই ক্রিস, এবং তিনি মৃত্যুর কবর থেকে খ্রিস্টানদের রক্ষা করেছেন। ফাদার জুয়ান ভাবলেন যে এটি একটি স্বপ্ন হয়তো, এবং সেই সময় সকাল থেকে একদল জেলে গির্জায় প্রবেশ করেন এবং দ্বারে মূর্তিটি এনে ফাদারকে বললেন গুরুমা ফিরে এসেছেন। এবং সেখান থেকে মূর্তিটি একদিন জলে ভেসে গিয়েছিল এবং মূর্তিটি একদিন জেলেদের সামনে ভেসে উঠেছিল, সেটি ফাদারের কাছে নিয়ে এসেছেন, এবং এইভাবেই মাতা মারিয়ার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিলেন ব্যান্ডেল চার্চে। আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। বললাম যেটি ওই যে আপনাদের দেখতে যে জিনিসটা দেখাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে এটা প্রার্থনার রুম, এবং প্রার্থনার রূপে ক্যামেরা নিয়ে ঢোকা বা এখানে কোনো রকম ফটো তোলা খুবই নিষিদ্ধ রকম রয়েছে। বললাম যেহেতু যেরকম সকালের দিকে আমরা গেছি, তাই জন্য জিনিসটা খুবই ফাঁকা, এবং স্থানটি উপাসনা চলার সময় সাধারণের প্রবেশ নিষেধ দেখুন লেখা আছে এখানে। এবং এটাই সেই চার্চের যে অংশ, সেই অংশ যেখানে আপনারা বসে প্রার্থনা করতে পারবেন, এবং নির্ঝুম এবং নিস্তব্ধ, যেখানে আওয়াজ করা চলবে না, এবং কোনো ক্যামেরাও ওখানে অ্যালাউ নেই। এবং আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। উপরের দিকে চলে যাচ্ছি, নীরবতা বজায় রাখুন লেখা আছে। আস্তে আস্তে আমরা উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যেতে যেতে এখানে আপনারা দেখতে পারবেন বিভিন্ন সিঁড়ি দিয়ে, এক পাশ দিয়ে যেরকম সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবেন, এবং আরেক পাশ দিয়ে আপনাদের নিচের দিকে আসতে হবে। যতটা পারবো আমরা উপরের দিকে যাচ্ছি। আমরা উপরের দিকে ছাদে চলে এসেছি। দেখুন উপর থেকে দেখলে সুন্দরভাবে দেখা যায় যে অংশটি। ধীরে ধীরে আমরা উপর দিকে চলে যাব। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখলে আপনি ঘর থেকে বসেই ব্যান্ডেল চার্চ দেখতে পারবেন। যদি কখনো আসার সুযোগ হয় অবশ্যই আসবেন। আসলে আপনি বুঝতে পারবেন যে এই অংশটি কতটি গুরুত্বপূর্ণ এখানে রয়েছে। এবং যে মাস্তুলটি আপনাদের দেখালাম, সেই মাস্তুলটি কিন্তু 500 বছরের পুরনো, বেশি বই কি কম নয়। এই যে সেই স্থানটি, যেটি উপরে একদম চার্চের যে উপরের স্থান, সেই উপরের স্থান যেখানে আপনারা প্রার্থনা করতে পারবেন, বসে প্রার্থনা করা যায়। এই অংশটি দেখুন দুজন বসে আছে, এবং আমি দেখানোর চেষ্টা করেছি দুজন বসে সেখানে প্রার্থনা করছেন। দেখুন হাত তুলে প্রার্থনা করছেন। এই ভদ্রলোককে দেখলেই বুঝতে পারা যায় ওখানে বসে উনি তার নিজের ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন। দেখুন, এবং ধীরে ধীরে আমরা এখান থেকে ঘন্টার দিকে চলে যাব, এবং ঘন্টার দিকে গেলেই দেখতে পাওয়া যায় ওদিকে দেখুন এখানে লেখা আছে নীরবতা বজায় রাখুন। ধীরে ধীরে আমরা ঘন্টার দিকে চলে যাব। এই সেই ঘড়ি, এবং এখানে যে ঘন্টাটি রয়েছে সেই ঘন্টাটি টাইম অনুযায়ী কিন্তু অটোমেটিক্যালি বাজে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু যেটুকু পরিমাণে দেখানোর চেষ্টা করেছি সেই অনুযায়ী এখানে দেখতে পাওয়া যায়। ধীরে ধীরে আমরা উপরের দিক থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করব। এই সেই প্রার্থনা স্থান যেখানে প্রার্থনা করার জন্য সবাই একেবারে উপরে 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 উঠে আসে, এবং যেটা নিচ থেকে একেবারে উপরে দেখা যায়। এবং কথায় আছে নাকি, আপনি সত্যি মন দিয়ে যদি কখনো ডেকে থাকেন, তাহলে অবশ্যই মাতা মারিয়া আপনার প্রার্থনা অবশ্যই শুনবে।
কথায় আছে 1598 খ্রিস্টাব্দ নাগাদ হুগলিতে ক্যাথলিক হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যা ছিল প্রায় 5,000। এদের মধ্যে স্থানীয় অধিবাসীরাও ছিল, যা মিশ্র জাতির লোকও ছিল। আস্তে আস্তে আমরা উপরের দিক থেকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করছি। ধীরে ধীরে নিচের দিকে আমরা চলে যাওয়ার চেষ্টা করছি। দেখুন, এক পাশ দিয়ে উঠবেন এবং আরেক পাশ দিয়ে বেরোবে। আপনাদের কিন্তু এক পাশ দিয়ে উঠতে হবে আর এক পাশ দিয়ে বেরোতে হবে। প্রচণ্ড পরিমাণে শান্ত রয়েছে এবং নিস্তব্ধ, যার জন্য আমরা সুন্দরভাবে এখানে বর্ণনা করতে পারছি। পুরোটাই ফাঁকা রয়েছে। দেখুন, এখান থেকে ভিতরের দিকে দেখতে পাওয়া যায়। কথায় আছে, বলা যায় নাকি এই যে অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি আপনারা আসলে দেখতে পারবেন। যখনই নামবেন উপর থেকে নিচের দিকে, তখনই আসলে দেখতে পাওয়া যায় এই অংশটি। ওই যে সাইডের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটি নয়, আপনারা সাইডের যে অংশটি দেখতে পাওয়া যায়, সেই অংশটিতে আপনাদের দেখায় একটা জিনিস। সেটা হচ্ছে সাইডের যে অংশটি দেখতে পাওয়া যায়, এটিতে প্রার্থনা রুম আপনাকে বললাম। প্রার্থনা রুম যে জিনিসটা আপনাকে দেখাচ্ছিলাম, এই যে সাইডের যে অংশটি দেখতে পাওয়া যায়, এই যে সাইডের যে অংশটি দেখতে পাওয়া যায়, সেই অংশটিতে আপনাদের প্রথমত দেখতে হবে যে ওখানে নাকি একটি সুড়ঙ্গ ছিল, যেটি সুড়ঙ্গ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সুড়ঙ্গের মাধ্যমে অনেক জায়গায় যাওয়া যেত। আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। এই যে সেই ভিতরে যে আপনারা দেখলে বুঝতে পারবেন, ভিতরে যে প্রার্থনা রুম, যেখান থেকে আপনাদের প্রার্থনা করা যায়। এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে ঘন্টার ব্যাপারটি আলোচনা প্রসঙ্গে বলে রাখি। ঘন্টাটি চার্চতে স্থাপিত হয়েছিল 1599 খ্রিস্টাব্দে। দেখুন, ভিতরের দিকে যতটা দেখাবার চেষ্টা করছি, ভিতরের দিকে দেখলে হয়তো আমাকে কিছু বলতে পারে, কিন্তু ক্যামেরা দিয়ে আমি ভিতরে দেখানোর চেষ্টা করছি, কারণ পুরোপুরিভাবে ভিতরে অ্যালয়েড নয় এবং আমরা বাইরে থেকেই এটি দেখানোর চেষ্টা করছি। যতটা পারবো একটু বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি। এখানেই প্রচণ্ড পরিমাণে যখন আপনার 25শে ডিসেম্বর হয়, তার আগের দিনই যাদের রয়েছে খ্রিস্টানবম্বীদের ধর্ম অনুযায়ী, খ্রিস্টানবম্বীদের তাদের কি হয়, এই সময় 24 তারিখ রাতেবেলা তাদের আমন্ত্রণ থাকে এবং তারা অবশ্যই চার্চে যায় এবং তাদের নীতি নিয়ম অনুযায়ী তাদের যে অনুষ্ঠান, যেমন আমাদের দুর্গাপুজো, সেরকম তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আনন্দ উপভোগ করে এবং তাদের কাছে সেটাই সবথেকে বড় জিনিস। এবং দেখুন, এখানে ফাদার নেই আজ, নাহলে যখন প্রার্থনার টাইম থাকে তখন ফাদার অবশ্যই এখানে থাকে। এবং ঘন্টার ইতিহাস বলবো আপনাকে অবশ্যই আস্তে আস্তে। এখান থেকে দেখুন, এখানে কিছু জিনিস লেখা আছে, স্বর্গমর্ত সম্বন্ধে লেখা আছে। এবং এই কথা বলতে বলতে আরেকটা জিনিসও বলে রাখি, সেটা নাহলে বলা হবে না। 1599 খ্রিস্টাব্দে পর্তুগিজদের দ্বারা এই ঘণ্টাটি আনা হয়েছিল ইউরোপ থেকে এবং এই জিনিসটা চলেই আসছে এবং ঘণ্টাটি এখনও পর্যন্ত অক্ষত রয়েছে। 1632 খ্রিস্টাব্দে সেনাপতি কাসিম খাঁ জাহাজটি ধ্বংস করার চেষ্টা করেছেন এবং সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও ঘণ্টাটি কিন্তু অক্ষত থাকে। আবার ঘণ্টাটিকে 1660 খ্রিস্টাব্দে পুনর্নির্মাণের জন্য ঘণ্টাটিকে আবারও স্থাপন করা হয় এবং ঘণ্টার শব্দ এবং অদ্ভুত রকমের, কারণ প্রতিদিন প্রার্থনার সময় ঘণ্টাটি বাজানো হয় এবং প্রতি ঘন্টা অন্তর অন্তর ঘড়িটি অটোমেটিক্যালি ঘণ্টাটি বাজতে থাকে এবং এখানকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে নাকি শব্দ নাকি আশেপাশের এলাকা থেকে অশুভ শক্তিকে দূরে রাখতে, এবং আজও মানুষ মনে করেন এই ঘণ্টা ব্যান্ডেল চার্চের আত্মা। এবং আস্তে আস্তে দেখুন, অনেকে বসে আছে এই সময় বসে আছে এবং প্রচণ্ড পরিমাণে লোকজন আস্তে আস্তে ধীরে ধীরে
আসছে এবং তাদের নিজেদের বিভিন্ন দূর দূর থেকে মানুষ আসে এবং তাদের যত সময় ইচ্ছে হয় সেই সময় পর্যন্ত, এবং বাইরে থেকে দেখলে মনে হয় খুবই সুসজ্জিত এবং খুব সুসজ্জিত এবং সুন্দরভাবে আপনি দেখতে পারবেন এই অংশটি, এবং আপনার খুবই ভালো লাগবে। জানি না আপনি কখনো এসেছেন কিনা, আপনারা কখনো এসেছেন কিনা। যদি কখনো সময় হয়ে থাকে অবশ্যই আসবেন, এবং যাদের অবশ্যই ব্যান্ডেলে বাড়ি এবং ব্যান্ডেলের কাছাকাছি স্থানে, তারা তো নিশ্চয়ই এসছে, তাদের বলার কিছু নেই। দূরে থাকে যারা, তাদেরকেই তাদের কথাই বলতে গিয়ে বলি, এবং আপনারা চাইলে এবং পারলে কখনো যে চার্চ, ব্যান্ডেল চার্চ, সেটি একটু এই সময় দর্শন করে যাবেন, কারণ অন্যান্য সময়গুলিতে ফাঁকা থাকে, কিন্তু বিশেষ করে নভেম্বর এবং ডিসেম্বর মাসগুলোতে ফাঁকা থাকার কোনো স্থান নেই, কারণ এই সময়গুলিতেই মেনলি চার্চে উৎসবে মেতে ওঠে পুরো চার্চ। দেখুন সুন্দরভাবে সজ্জিত হয়ে রয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি সুন্দরভাবে দেখাতে পারছি। এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, কারণ পুরোপুরি দেখানো হয়ে গেছে। অটোমেটিক্যালি আমরা সামনের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। চার্চের ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে, দেখুন চার্চের ঘন্টা বাজা শুরু হয়ে গেছে, এবং এখন বাজে 12টা, এবং সেই 12টা অনুযায়ী চার্চের ঘন্টা বাজতে শুরু হয়ে গেছে, এবং 12টা অনুযায়ী 12টি ঘন্টা এখানে পড়বে। চার্চের ঘন্টা পড়তে শুরু হয়ে গেছে, এবং দেখুন চার্চের ঘন্টা পড়ছে। আমার সাউন্ড এখানে ব্রাইটনেস বাড়ানোর জন্য আওয়াজ হচ্ছিল, এবং আস্তে আস্তে চার্চের ঘন্টা এবং আমরা নিচের দিকে নেমে চলেছি এবং বাইরের দিকে বেরিয়ে চলেছি, এবং আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বাইরের দিকে বেরিয়ে চলেছি, এবং 12টা যেহেতু বাজে, এবং সেই জন্য 12টা বাজার দরুনই এখানে ঘন্টাটি বাজতে হয়েছে, এবং 12টা বাজে যেহেতু 12টা ঘন্টা এখানে পড়তে থাকবে অটোমেটিক্যালি, এবং অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আমি জানি না আমি কতটা দেখাতে পেরেছি, যদি আমি সব কিছু দেখাতে পেরে থাকি। দেখুন লাস্টের দিকে, অবশ্যই লাস্টের দিকে দেখতে পেলে দেখতে পাওয়া যায় একেবারে অবস্থায় আমরা গেটের কাছাকাছি চলে এসেছি, এবং সেই সময় চার্চের যে ঘন্টাটি, সেই ঘন্টাটি 12টি ঘন্টা বেজে চলেছে এবং বাজানো শেষ হয়ে গেছে, এবং আমরা পিছনের দিক থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি চার্চের যে অংশটিকে বাইরের দিকে, এবং আমরা এবার বেরিয়ে যাব। আমি জানি না কতটা আপনাদের দেখাতে ভালো পারলাম বা কতটা দেখাতে পারলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য গুড বাই।